তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, তরুণরা কি সংবিধান বিরোধী? জুলাই সনদ এবং ৭২-এর সংবিধান ইস্যুতে এই মুহূর্তে জাতীয় সংসদ কিছুটা উত্তপ্তই বলা যায়। সরকার এবং বিরোধী দল মুখোমুখি অবস্থানে, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছেন না। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। নাসির, আপনাকেও স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। জুলাই সনদ, জুলাই অভ্যুত্থান, জুলাই ক্রেডিট, এগুলো নিয়ে কিন্তু টানা হেঁচড়া করতে করতে জুলাই অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। সংসদও উত্তেজিত, উত্তপ্ত সংসদ। আপনার অবস্থান কি? আসলে তরুণ প্রজন্ম কি সংবিধান, সংসদ এগুলো বুঝে শুনে বিরোধিতা করছে, না সংবিধানের বিরুদ্ধে চলে যাচ্ছে তারা? ধন্যবাদ আপনাকে, আমার অত্যন্ত প্রিয় সহ আলোচক, এবং আজকে যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার পাশে যিনি বসে আছেন, উনার একটা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আছে। যেই প্রশ্নটা আপনি আমাকে করেছেন, যেই কথাটা বলেছেন যে জুলাই আন্দোলন, জুলাই সংগ্রাম, জুলাই সনদ, মানুষ শুনতে শুনতে নাকি টায়ার্ড, সংবিধান একই সাথে। আপনি আমার পাশে যিনি বসে আছেন, উনার যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, তাকে জিজ্ঞেস করেন তো, সে এত বছর রাজপথে যে কঠিন সংগ্রাম করেছে, সে কি টায়ার্ড হয়েছে কখনো? জিজ্ঞেস করেন ভাই, হয়েছিলেন কখনো? না, হয় নাই, কারণ আমরা তাদেরকে নিজ চোখে দেখেছি। সুতরাং বাংলাদেশের প্রশ্নে মানুষ যখন সংগ্রামে নামে, বাংলাদেশকে একটা ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করতে যেই সংগ্রামে আমরা নেমেছি, বাংলাদেশের মানুষ যেই গণ অভ্যুত্থানে একেবারে নিজ ইচ্ছায়, কারো কোনো প্ররোচনা ছাড়া, ধরেন আমরা তো ডাক দিয়েছি, মানুষ সাড়া দিয়েছে, কোনো রাজনৈতিক দলের ডাকে সাড়া দেয় নাই। সাধারণ ছাত্র যারা ওই রকম পরিচিত ফেসও ছিল না আগে, কিন্তু অভ্যুত্থানের পর তারা পরিচিত হয়েছে, ওই ছাত্রদের ডাকে মানুষ নিজ ইচ্ছায় ঘর থেকে বের হয়ে সবাই মিলে, এই যে আমার ভাইরাও কিন্তু সেই অভ্যুত্থানের সম্পৃক্ত ছিল, আপনি জিজ্ঞেস করেন, তারা কিন্তু দলের ক্রেডিট ওই সময় চায় নাই। আমরাও অভ্যুত্থানের পরে দলীয়ভাবে তারা এখনো ক্রেডিট দাবি করছে। আমরাও কিন্তু অভ্যুত্থানের পর কখনোই বলি নাই যে আমার ভাইরা আমাদের সাথে অভ্যুত্থানে এই সংগ্রামে ছিল না। আমরা অভ্যুত্থানে ডাক দিয়েছি, সেইটার আমরা ওইটুকু আমরা দাবি করি, কিন্তু ওনারা আমাদের সহযোদ্ধা ছিলেন না, এইটা কিন্তু আমরা বলি না। এইটা কারা বলে জানেন? যারা এই যে এখন এই যে সংকটময় পরিস্থিতি বাংলাদেশের, সেই সংকট উত্তরণের জন্য যেই ফ্যাসিবাদী কাঠামো সংবিধানে রয়ে গেছে, সেইটাকে দূর করার যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তারা সেই কলোনিয়াল যে রুল, যে কলোনিয়াল যে বুদ্ধি ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গিয়েছে, যে ডিভাইড অ্যান্ড রুল, তারা সেই কাজটা করছে, সেই কাজটাই করছে তারা। এবং এই যে জাতীয় ঐক্যের জায়গায় আপনি যেটা বলছেন যে সংবিধানে কিছু ফ্যাসিবাদী চরিত্র হয়ে উঠবার কিছু টুলস রয়ে গেছে, সেগুলো তো বাদ দিতে হবে, আমরাও চাই, কিন্তু সংবিধান সংস্কারেরও তো একটা সাংবিধানিক পন্থা থাকতে হবে। আপনার শরীরে ফোড়া উঠলে তো একেবারে ডিরেক্ট কেটে ফেলতে পারেন না, এটাও তো একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে, তাই না? জি, আমি আপনাকে একটু যদি ব্যাকগ্রাউন্ড বলি, 1 মিনিটে বলে শেষ করব। যখন আমরা জুলাই অভ্যুত্থানের পর একটা বিপ্লব পরবর্তী পর্যায়ে আমরা জুলাই ঘোষণা চেয়েছিলাম, আমরা কিন্তু জুলাই বিপ্লব বলছেন না, কিন্তু অভ্যুত্থান বলছেন। বলছি, শেষ করে নেই। জুলাই বিপ্লব এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে ওই ভিডিও কনফারেন্সে ভাই ছিলেন কিনা আমার ঠিক খেয়াল নাই, ওই সময় কিন্তু একটা জাতীয় সরকার গঠন করার প্রস্তাবনা ছিল। আমরা হ্যাঁ, আমি আজকে ভালো মানুষকে পাইছি সাথে, উনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, অফকোর্স, সেইটা উনাদের পক্ষ থেকে নাকচ করা হয়। আমি অনেক পরে ভেবেছি যে এটা তর্কের মাধ্যমে করা হয়েছে, একদম নাকচ করা হয়েছে এরকম না। না, ঠিক আছে, আমি এটাকে আমি এটাকে একেবারে ওই সময় আমি দেখলাম যে একেবারে অযৌক্তিক না, তার কিছু কারণ আছে।
কারণ বলতে সেইটা হচ্ছে ধরেন যেইভাবে ঢালাওভাবে বিএনপির বড় বড় নেতারা ইনক্লুডিং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনাদের সবার নামে যেই মিথ্যা মামলাগুলো এবং আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার নামে যে ন্যাক্কারজনক মিথ্যা মামলা ছিল, এই যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নগ্ন হস্তক্ষেপ করে শেখ হাসিনা যেই নোংরা মামলাগুলো রায়ের পর্যায়ে নিয়ে গিয়েছিল। আজকে লুৎফুর রহমান সাহেবের একটা কথা আমি বারবার শুনি, আমি শুনতেই থাকি, আমি জানি না আমার কেন এতবার ওই কথাটাই শুনতে পারি। উনি না খুব ভালো একটা কথা বলেছেন, উনি বলেছেন ওনাকে মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আমি প্রসঙ্গ থেকে বের হয়ে যাচ্ছি, আমি শেষ করে ফেলি। উনি লুৎফুজ্জামান বাবর সাহেব, ওনাকে মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছে। উনি বলেছেন যে আল্লাহ নাখোশ হবেন যদি আমি শুকরিয়া না করি। আমি ফাঁসির কাষ্ট থেকে আমি ফিরে এসে এমপি হয়েছি, আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন, আল্লাহ নাখোশ হবেন। তো ধরেন ওই সময় যে ঘটনাটা বলছিলাম যে এই ধরনের বড় বড় মামলাগুলো ছিল যেগুলো আসলে শেষ পর্যন্ত নিষ্পত্তি হওয়ার একটা ব্যাপার ছিল। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। জাতীয় ঐক্যের মাধ্যমে তখন জাতীয় সরকার গঠন করা এবং জুলাই ঘোষণা দেওয়া সম্ভব হয় নাই। ওনাদের প্রেসক্রিপশন আমরা মেনে নিয়েছিলাম এবং ওনাদের প্রেসক্রিপশন মেনে নিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলে ওই যে 106 আন্ডারে ওথ নেওয়া হলো। ধরেন ওই বাস্তবতার প্রেক্ষিতে আমরা মেনে নিয়ে বিএনপির প্রেসক্রিপশনে 106 তো কনস্টিটিউশনাল 106, আপনার তো তার মানে তখন আপনার সংবিধানকে কনস্টিটিউশনই তখন থাকে না, থেকেই বাস্তবতা অনুযায়ী আপনার কনস্টিটিউশন তখন বহাল থাকে না। বাট আপনারা তো কিন্তু আমরা মেনে 8 নিয়েছি। আগস্ট 2024 কনস্টিটিউশন কি আমরা ওই তো বললাম তো রক্ষা করেছেন। ব্যাকগ্রাউন্ডে ইনফ্লুয়েন্সটা কাদের ছিল সেটা তো বললাম, এবং ওই যে আছেন নাসির ভাই আছে এখানে, উনি বলবে, উনি ভাউচ করবেন। দায় অবশ্য কতটুকু আছে আমি তো এটা ওনাদেরকে দোষের জায়গাটা বলছি না। আমার কষ্টের জায়গাটা হচ্ছে যে যেই সংবিধানের কথা বেগম খালেদা জিয়া মোস্ট আপসীন নেত্রী, যিনি শেষ দিন পর্যন্ত বাংলাদেশের মানুষের পক্ষে লড়াই করে গিয়েছেন, উনি নিজ মুখে বলেছেন যে এই সরকারের ক্ষমতা বেশি দিন থাকবে না, এবং যখন থাকবে না তখন এই সংবিধানকে, যেই সংবিধান দিয়ে আজকে বাংলাদেশকে এইভাবে ধ্বংস করা হচ্ছে, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। অথচ সেই একই কথা আজকে উনি পৃথিবীতে নাই, কিন্তু উনার কথার মানটা রাখা হচ্ছে না। আর এই যে সংবিধানের এক শব্দে শেষ করে দিই, সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে। সেই সংস্কারের যে প্রক্রিয়া, যখন জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার আগে আমরা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলাপ তুলেছিলাম, তার আগেই তড়িঘড়ি করে কে বা কারা জুলাই সনদ স্বাক্ষর করার আয়োজন করলো সেটাও একটু আলাপ করেন, তাহলে একটু পরে আমরা অবশ্যই আলাপ করব। আমরা অবশ্যই লাইনে আলোচনাটা করব। যদিও সংবিধান সংস্কারের প্রশ্ন যখন আসে, তার মানে কোনো কিছু সংবিধান আছে সেটিকে সংস্কার করতে হবে, সেই জায়গাটি ধরেই আমরা নাসিরউদ্দিন নাসির, আপনারা বিরোধিতা করেছিলেন এবং আমাদের মাঝে নেই বেগম খালেদা জিয়া, তিনি বলেছেন সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন। আপনারা ছুঁড়ে ফেললেন না কেন, বা এখন সেই সংবিধান আঁকড়ে ধরে রাখবার জন্য এত আপনারা উদ্গ্রীব কেন? প্রথমত হচ্ছে আমার সহ-আলোচক এনসিপির সম্মানিত যুগ্ম সদস্য সচিব যেটি বললেন যে আপনি ওনাকে জিজ্ঞেস করেছিলেন ক্লান্ত কিনা অনেকগুলো বিষয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি 5 তারিখের পরে আমরা আসলে একটু ক্লান্তই বটে। এসব কারণে ক্লান্ত, কারণ হচ্ছে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, সংবিধানে জুলাই সনদকে অন্তর্ভুক্ত করা, যাবতীয় কার্যাবলীকে ওনারা যেভাবে আলাপ আলোচনা করেছেন, প্রতিটি বিষয়কে একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি করেছেন, এগুলো শুনতে আমরা কিছুটা আসলে ক্লান্তই বটে। শুনতে ক্লান্ত যে ওনাদের মুখে ওনারা যে পদ্ধতিগুলো অবলম্বন করে সংবিধান সংস্কার করতে চাচ্ছেন, এটাতে আমরা একটু ক্লান্ত। আর যখন সংস্কারের প্রশ্ন আসে, তার মানে তো এই সংবিধান রেখেই সংস্কার করতে হবে। হ্যাঁ, এটা আমি আসতেছি। আর আরেকটি ওনারা বলছেন যে ওনাদের ডাকে, একটু উনি বলেছিলেন ওনাদের ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে নেমে এসেছিল, এটি সত্য, কিন্তু তখন কিন্তু ওনারা পলিটিক্যাল পার্টি ছিলেন না। আমরা দেখেছি ওনারা পলিটিক্যাল পার্টি ফর্ম করার পরে ওনারা ডেকেছিলেন, কিন্তু যতজন ক্যামেরাম্যান, যতজন সাংবাদিক উপস্থিত হয়েছেন তার থেকে কম কিন্তু লোকজন উপস্থিত হয়েছেন। সুতরাং এখনকার বাস্তবতা কিন্তু আলাদা। আজকে আপনি দেখেন যে সংসদে অনেকগুলো বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে। এই আলাপ আলোচনাগুলো থেকে আমি স্পষ্টত যেটি মনে করি সেটি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ এই আলোচনাতে এক ধরনের, আমি মনে করি একদম ক্লান্ত। এই জন্য ক্লান্ত আমি একটু বলি, সেটি হচ্ছে সাধারণ মানুষ আসলে বুঝতেছে না যে এনসিপি আসলে কি করতে চাচ্ছে।
সেগুলো সাধারণ মানুষ বুঝতেছে না। একদম সহজ করে যদি আমরা বলি যে ধরুন বাংলাদেশের এখন যে সংবিধান যেটি রয়েছে সেখানে জুলাই সনদের যে বিষয়গুলোকে আরোপিত করার জন্য মানে প্রচেষ্টা চলমান রয়েছে, ধরুন বিএনপি বলেছে দুই একটি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহকারে যেগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করব, বা এনসিপি চাচ্ছে পুরো বিষয়টা ইমপ্লিমেন্ট করব। সেটি একদম সহজ করে যদি বলি সেটি হচ্ছে যে এনসিপি চাচ্ছে বাংলাদেশের এখন যেরকম একটি সংসদ চলমান আছে এটির আরেকটি প্যারালাল আরেকটি তারা সংস্কার পরিষদ গঠন করবেন। মানে এটির কি আদৌ কোনো দরকার রয়েছে? কিন্তু আমরা যেটি বিএনপির পক্ষ থেকে না বিএনপি যেটি চাচ্ছে যে সংবিধানের যে বিষয়গুলো আমাদেরকে খুনি হাসিনাকে এরকম একটি অরাজক পরিস্থিতি তৈরি করছে, স্বৈরাচার হিসাবে নিজেকে তৈরি করার ছিল, সেগুলোকে বাদ দেওয়ার জন্য জুলাই সনদ যাবতীয় বিষয় যদি আমরা সেখানে এস্টাবলিশ করতে চাই তাহলে আমরা তো প্রচলিত ধারায় অর্থাৎ সংবিধান যেভাবে আমরা সংশোধন করি সেভাবে করা সম্ভব হচ্ছে। মানে আপনার কাছে কি মনে হয় যে এই দাবি করতে গিয়ে তরুণ প্রজন্মের যারা রাজনীতিক আছেন আপনি পার্সোনালি নিয়েন না, কিছু কিছু ক্ষেত্রে আপনারা সংবিধানের বাইরে চলে যাচ্ছেন? না, তা তো যাচ্ছেই যেটি গতকাল আমরা এনসিপির সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হান্নান মাসুদের বক্তব্য থেকে আমরা যেটি খেয়াল করলাম, তিনি বলেছেন ৭২ সংবিধানের বিষয়ে তিনি তার যে বক্তব্য দিয়েছেন তিনি জেনজির কথা বলেছেন, কিন্তু অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছিলেন যে জেনজিদের যে প্রতিক্রিয়া সংবিধানের বিষয়ে সেটির প্রতিক্রিয়া হান্নান মাসুদ মিসকোট করেছেন। বরং ৭২ সংবিধান নিয়ে জামাত ইসলাম যেরকম করে গত ৫০ বছর ধরে বলে আসতেছিল সেটি হান্নান মাসুদ এনসিপির পক্ষ থেকে সেটি করেছে বলে গতকালে আমি লিখেছি আমি হতে পারে না একই স্প্রিট তার মানে হচ্ছে ৫০ বছরে জামাত ইসলাম যা যা বলতেছিল গতকাল হান্নান মাসুদ সেটাই বলেছেন, কিন্তু হান্নান মাসুদ বলেছেন যে এটা নাকি জেনজিদের প্রতিক্রিয়া। আমি মনে করি এটি কোনোভাবে জেনজিদের প্রতিক্রিয়া এবং জামাত ইসলামী বা বিরোধী দল যদি বলি এরা কি একই? না, আমি তো একই মনে করি না। তাহলে কি জেনজি না বুঝে এই কথাগুলো বলছে? না, জেনজিরা যেটি মনে করেন সেটা হান্নান মাসুদ বলেছেন যে এটি জেনজিদের প্রতিক্রিয়া। আমি মনে করি এটি জেনজিদের প্রতিক্রিয়া নয় বলে আমি মনে করি। হ্যাঁ, এটি জামাত ইসলামের প্রতিক্রিয়া। হান্নান মাসুদ নিজেই তাদের প্রতিনিধি হয়ে এনসিপি এটি বলেছেন বলে আমার মনে হয়। তাদের তো একটি রাজনৈতিক সমঝোতার জোটও আছে, তো বললে দোষেরই বাকি না, দোষ আমি বলছি না। তাহলে এনসিপি যে আমরা যে এনসিপিকে যেভাবে দেখতে চেয়েছি যে তারা একটা লিবারাল ডেমোক্রেসিতে থাকবে, তারা একটা মধ্যপন্থা অবলম্বন করবে, তারা যেরকম করে সরকার রাজনৈতিক দল গঠন করার সময় তারা বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মডেলে বিএনপি করেছে তারাও সেম মডেলে এনসিপিকে দেখতে চান, কিন্তু আমরা ধীরে ধীরে তো সেটাই দেখছি না। বরং তারা এখন যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন বরং সেটি জামাত থেকে অনেক বেশি এক্সট্রিম হয়ে যাচ্ছে, আরো বেশি উগ্রতার দিকে যাচ্ছে দিন দিন এনসিপি। এরকম করে চললে তো এনসিপি রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি জামাতের পেটের মধ্যে ঢুকে নিজে বিলীন হওয়ার এক ধরনের সমূহ সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। না, আদৌ কি বিলীন হবেন আপনারা? আপনাদের নিজস্ব কোনো পলিটিক্যাল ইডিওলজি বা ফিলোসফি আপনারা কি দাঁড় করতে পারেননি? আচ্ছা, নাসির ভাই বলছিলেন যে এনসিপির যে আচরণ, যে কথাবার্তা ঢুকে গেছেন কেন বলছি, আমি তো উত্তরটা দিচ্ছি, আপনি উত্তরটা দিতে দেন, আমি তাইলে বলতে পারবো। প্লিজ। উনি বলছিলেন যে আমরা জামাতের চেয়ে বেশি আমরা বক্তব্য প্রদান করছি যেটা ওনাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে না, এইটাই তো উনি বলতে চেয়েছেন না? আবার উনি একই সাথে বলছেন যে জামাতের মনে হচ্ছে না বলেননি, উনি বলেছে আপনাদের কথা শুনে ওটা মনে হয়, আমার মনে হচ্ছে। আচ্ছা, এরপরে উনি বলেছেন একই সাথে উনি বললেন যে জামাতের পেটে ঢুকে গিয়েছে। তা আমরা যদি বেশি চিল্লাই এবং আমরা যদি আমাদের রাজনীতিটা করি এবং আমরা যদি আমাদের বয়ানটা স্ট্যাবলিশ করি যেটা মানুষের কথাকে রিফ্লেক্ট করে, তাহলে আমরা জামাতের পেটে কি করে ঢুকলাম? আমরা তো তাহলে বিরোধী দল হিসাবে আমরাই নিজেদের অবস্থানকে স্পষ্ট করছি না। বরং আমার এক টাইমস মনে হয় যে ওই যে জামাত এবং বিএনপির ২১ বছরের সংসার, ওই ২১ বছরের সংসারের যে একটা আবেগ, ওই আবেগটা এখনো যায় নাই। জামাত এবং বিএনপির, হ্যাঁ, ওই আবেগটা যায় নাই বলেই আবেগটা যায় নাই বলেই জামাত কোনো কিছু বললে ওনারা হয় ওটাকে নেগেটিভলি নেয় না বা ওনাদের কাছে ওটা খারাপ লাগে না, অথবা জামাত সঠিকভাবে বিএনপির এই কর্মকাণ্ডগুলোকে সমালোচনা করতে পারছে না। সুতরাং এনসিপি আসলে স্বতন্ত্রভাবে দাঁড়াচ্ছে এবং এনসিপি বিরোধী রাজনীতিটা ভালোভাবে করছে। আরেকটা জিনিস আমি বলি,
সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা কি জানেন? জি। ওই যে ওনারা সব একই সুরে বলছে যেটা জামাতের বয়ান, যে ৭২-এর সংবিধান চায় না, জামাত যেহেতু বাংলাদেশের বিপক্ষে ছিল পাকিস্তানের সাথে যুদ্ধের সময়, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় জামাতের অবস্থানটা ভিন্ন ছিল বলে জামাত চায় না, তাহলে সেই একই কারণে আমরা জামাতের বয়ানের কথা বলছি। হায় আল্লাহ, তাহলে খালেদা জিয়া, আমরা তো জেনজিরা খালেদা জিয়াকে ভালোবাসি, আমরা উনাকে সমর্থন করি, উনাকে ফলো করি, উনি বলেছিলেন এই সংবিধান ছুড়ে দিতে, তাহলে উনাকে এত বড় অসম্মান করার কারণ কি? উনি কি জামাত করতো না? জামাত উনাকে, শুধু জামাতই উনাকে ধারণ করেছে, আর কেউ বিএনপি খুদ বেগম জিয়াকে ধারণ করতে পারছে না। আবার নাসির, সংবিধান আপনারা কেন পরিবর্তনের ধারণ করতে বিষয়টায় পারছেন না? আসলেই কি একটা লাইন ধারণ বলি, করতে পারছেন না? সংবিধান পরিবর্তনের জায়গা। আমি একটু বলি আপু, আমি একটু বলি, দেশনেত্রী একটু ছোট বেগম করে বলবেন, খালেদা একটু জিয়া বিরতিতে যাব। সংবিধানের ছুঁড়ে ফেলার কথা যে বিষয়টি আসলে অ্যাড্রেস করেছেন, এটা জামাত ইসলাম এটির অর্ধেক অংশ বলে থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন সংবিধানের ওই অংশটুকু, যে অংশটুকুতে অন্তর্ভুক্ত করে আওয়ামী লীগ খুনি হাসিনাকে 3টি জাতীয় নির্বাচনে অবৈধভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে এরকম একটি অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করেছিল, একনায়কতন্ত্র তৈরি করেছিল। সংবিধানে যে বিষয়গুলোকে আওয়ামী লীগ গত 3টি অবৈধ সংসদে অন্তর্ভুক্ত করেছিল সেগুলো ছুঁড়ে ফেলার কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন। আমরা সেগুলোই এখন সংযোজন বিয়োজনের জন্য আমি মনে করি জুলাই সনদ বা নোট অফ ডিসেন্ট সহকারে সেগুলো আলাপ আলোচনা করা যেতে পারে। কিন্তু ওনারা গত কয়েকদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই বক্তব্যটিকে ভুলভাবে মিসকোট করছেন, যে পুরো সংবিধান করছেন। আমি মনে হয় যে আপুকে বুঝাইতে পেরেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের যে বিষয়গুলো সেগুলো স্পেসিফিক করে না। আপনাদের দুজনের কাছ থেকেই শুনবো। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল, প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবুল, প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, তরুণরা কি সংবিধান বিরোধী? জুলাই সনদ এবং ৭২-এর সংবিধান ইস্যুতে এই মুহূর্তে জাতীয় সংসদ কিছুটা উত্তপ্তই বলা যায়। সরকার এবং বিরোধী দল মুখোমুখি অবস্থানে, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছেন না। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। নাসির, আপনাকেও স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। জুলাই সনদ, জুলাই অভ্যুত্থান, জুলাই ক্রেডিট, এগুলো নিয়ে কিন্তু টানা হেঁচড়া করতে করতে জুলাই অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। সংসদ উত্তেজিত, উত্তপ্ত সংসদ। আপনার অবস্থান কি? আসলে তরুণ প্রজন্ম কি সংবিধান, সংসদ এগুলো বুঝে শুনে বিরোধিতা করছে, না সংবিধানের বিরুদ্ধে চলে যাচ্ছে তারা? ধন্যবাদ আপনাকে, আমার অত্যন্ত প্রিয় সহ আলোচক, এবং আজকে যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার পাশে যিনি বসে আছেন, ওনার একটা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আছে। যেই প্রশ্নটা আপনি আমাকে করেছেন, যেই কথাটা বলেছেন যে জুলাই আন্দোলন, জুলাই সংগ্রাম, জুলাই সনদ, মানুষ শুনতে শুনতে নাকি টায়ার্ড, সংবিধান একই সাথে। আপনি আমার পাশে যিনি বসে আছেন, ওনার যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, তাকে জিজ্ঞেস করেন তো, সে এত বছর রাজপথে যে কঠিন সংগ্রাম করেছে, সে কি টায়ার্ড হয়েছে কখনো? জিজ্ঞেস করেন ভাই, হয়েছিলেন কখনো? না, হয় নাই, কারণ আমরা তাদেরকে নিজ চোখে দেখেছি। সুতরাং বাংলাদেশের প্রশ্নে মানুষ যখন সংগ্রামে নামে, বাংলাদেশকে একটা ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করতে যেই সংগ্রামে আমরা নেমেছি, বাংলাদেশের মানুষ যেই গণ অভ্যুত্থানে একেবারে নিজ ইচ্ছায়, কারো কোনো প্ররোচনা ছাড়া, ধরেন আমরা তো ডাক দিয়েছি, মানুষ সাড়া দিয়েছে, কোনো রাজনৈতিক দলের ডাকে সাড়া দেয় নাই। সাধারণ ছাত্র
যারা ওই রকম পরিচিত ফেসও ছিল না আগে, কিন্তু অভ্যুত্থানের পর তারা পরিচিত হয়েছে। ওই ছাত্রদের ডাকে মানুষ নিজ ইচ্ছায় ঘর থেকে বের হয়ে সবাই মিলে, এই যে আমার ভাইরাও কিন্তু সেই অভ্যুত্থানের সম্পৃক্ত ছিল, আপনি জিজ্ঞেস করেন তারা কিন্তু দলের ক্রেডিট ওই সময় চায় নাই। আমরাও অভ্যুত্থানের পরে দলীয়ভাবে তারা এখনো ক্রেডিট দাবি করছে। আমরাও কিন্তু অভ্যুত্থানের পর কখনোই বলি নাই যে আমার ভাইরা আমাদের সাথে অভ্যুত্থানে এই সংগ্রামে ছিল না। আমরা অভ্যুত্থানের ডাক দিয়েছি, সেইটার আমরা ওইটুকু আমরা দাবি করি, কিন্তু ওনারা আমাদের সহযোদ্ধা ছিলেন না এইটা কিন্তু আমরা বলি না। এইটা কারা বলে জানেন? যারা এই যে এখন এই যে সংকটময় পরিস্থিতি বাংলাদেশের, সেই সংকট উত্তরণের জন্য যেই ফ্যাসিবাদী কাঠামো সংবিধানে রয়ে গেছে, সেইটাকে দূর করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তারা সেই কলোনিয়াল যে রুল, যে কলোনিয়াল যে বুদ্ধি ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গিয়েছে, যে ডিভাইড অ্যান্ড রুল, তারা সেই কাজটা করছে, সেই কাজটাই করছে তারা। এবং এই যে জাতীয় ঐক্যের জায়গায় আপনি যেটা বলছেন যে সংবিধানে কিছু ফ্যাসিবাদী চরিত্র হয়ে উঠবার কিছু টুলস রয়ে গেছে, সেগুলো তো বাদ দিতে হবে, আমরাও চাই, কিন্তু সংবিধান সংস্কারেরও তো একটা সাংবিধানিক পন্থা থাকতে হবে। আপনার শরীরে ফোড়া উঠলে তো একেবারে ডিরেক্ট কেটে ফেলতে পারেন না, এটাও তো একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে, তাই না? জি, আমি আপনাকে একটু যদি ব্যাকগ্রাউন্ড বলি, 1 মিনিটে বলে শেষ করব। যখন আমরা জুলাই অভ্যুত্থানের পর একটা বিপ্লব পরবর্তী পর্যায়ে আমরা জুলাই ঘোষণা চেয়েছিলাম। আপনারা কিন্তু জুলাই বিপ্লব বলছেন না, এটা কিন্তু অভ্যুত্থান বলছেন। বলছি, শেষ করে নেই। জুলাই বিপ্লব এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে ওই ভিডিও কনফারেন্সে ভাই ছিলেন কিনা আমার ঠিক খেয়াল নাই, ওই সময় কিন্তু একটা জাতীয় সরকার গঠন করার প্রস্তাবনা ছিল। আমরা হ্যাঁ, আমি আজকে ভালো মানুষকে পাইছি সাথে, উনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, অফকোর্স সেইটা উনাদের পক্ষ থেকে নাকচ করা হয়। আমি অনেক পরে ভেবেছি যে এটা তর্কের মাধ্যমে না করা হয়েছে, একদম নাকচ করা হয়েছে এরকম না। না, ঠিক আছে, আমি এটাকে আমি এটাকে একেবারে ওই সময় আমি ভেবে আমি দেখলাম যে একেবারে অযৌক্তিক না, তার কিছু কারণ আছে। কারণ বলতে সেইটা হচ্ছে, ধরেন যেইভাবে ঢালাওভাবে বিএনপির বড় বড় নেতারা, ইনক্লুডিং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনাদের সবার নামে যেই মিথ্যা মামলাগুলো, এবং আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনার নামে যে ন্যাক্কারজনক মিথ্যা মামলা ছিল, এই যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নগ্ন হস্তক্ষেপ করে শেখ হাসিনা যেই নোংরা মামলাগুলো রায়ের পর্যায়ে নিয়ে গিয়েছিল। আজকে লুৎফুর রহমান সাহেবের একটা কথা আমি বারবার শুনি, আমি শুনতেই থাকি, আমি জানি না আমার কেন এতবার ওই কথাটাই শুনতে পারি। উনি না খুব ভালো একটা কথা বলেছেন, উনি বলেছেন ওনাকে মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আমি প্রসঙ্গ থেকে বের হয়ে যাচ্ছি, আমি শেষ করে ফেলি। উনি লুৎফুজ্জামান বাবু সাহেব, উনাকে মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছে। উনি বলেছেন যে আল্লাহ নাখোশ হবেন যদি আমি শুকরিয়া না করি। আমি ফাঁসির কাষ্ঠ থেকে আমি ফিরে এসে এমপি হয়েছি, আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন, আল্লাহ নাখোশ হবেন। তো ধরেন ওই যে ওই সময় যে ঘটনাটা বলছিলাম, যে এই ধরনের বড় বড় মামলাগুলো ছিল যেগুলো আসলে শেষ পর্যন্ত নিষ্পত্তি হওয়ার একটা ব্যাপার ছিল। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। জাতীয় ঐক্যের মাধ্যমে তখন জাতীয় সরকার গঠন করা এবং জুলাই ঘোষণা দেওয়া সম্ভব হয় নাই। উনাদের প্রেসক্রিপশন আমরা মেনে নিয়েছিলাম, এবং উনাদের প্রেসক্রিপশন মেনে নিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলে ওই যে 106-এর আন্ডারে ওথ নেওয়া হলো। ধরেন ওই বাস্তবতার প্রেক্ষিতে আমরা মেনে নিয়ে বিএনপির প্রেসক্রিপশনে 106 তো কনস্টিটিউশনাল 106, আপনার তো তখন কনস্টিটিউশনই থাকে না, বাস্তবতা অনুযায়ী আপনার কনস্টিটিউশন তখন বহাল থাকে না। বাট আপনারা তো 8 আগস্ট 2024 কনস্টিটিউশন কি ওই তো বললাম, তো রক্ষা করেছেন। ব্যাকগ্রাউন্ডে ইনফ্লুয়েন্সটা কাদের ছিল সেটা তো বললাম, এবং এই যে আছেন নাসির ভাই আছে এখানে, উনি বলবে, উনি ভাউচ করবে। দায় অবশ্য কতটুকু আছে আমি তো এটা ওনাদেরকে দোষের জায়গাটা বলছি না। আমার কষ্টের জায়গাটা হচ্ছে যে যেই সংবিধানের কথা বেগম খালেদা জিয়া, মোস্ট আপসীন নেত্রী, যিনি শেষ দিন পর্যন্ত বাংলাদেশের মানুষের পক্ষে লড়াই করে গিয়েছেন, উনি নিজ মুখে বলেছেন যে এই সরকারের ক্ষমতা বেশি দিন থাকবে না, এবং যখন থাকবে না তখন এই সংবিধানকে, যেই সংবিধান দিয়ে আজকে বাংলাদেশকে এইভাবে ধ্বংস করা হচ্ছে, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। অথচ সেই একই কথা আজকে উনি পৃথিবীতে নাই, কিন্তু উনার কথার মানটা রাখা হচ্ছে না। আর এই যে সংবিধানের এক শব্দে শেষ করে দিই, সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের যে প্রক্রিয়া, যখন জুলাই সনদ
স্বাক্ষরিত হওয়ার আগে আমরা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলাপ তুলেছিলাম, তার আগেই তড়িঘড়ি করে কে বা কারা জুলাই সনদ স্বাক্ষর করার আয়োজন করলো সেটাও একটু আলাপ করেন, তাহলে একটু পরে আমরা অবশ্যই আলাপ করব, আমরা অবশ্যই নেক্সট লাইনে আলোচনাটা করব। যদিও সংবিধান সংস্কারের প্রশ্ন যখন আসে তার মানে কোনো কিছু সংবিধান আছে সেটিকে সংস্কার করতে হবে, সেই জায়গাটি ধরেই আমরা নাসিরউদ্দিন নাসির আপনারা বিরোধিতা করেছিলেন এবং আমাদের মাঝে নেই বেগম খালেদা জিয়া, তিনি বলেছেন সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন। আপনারা ছুঁড়ে ফেললেন না কেন, বা এখন সেই সংবিধান আঁকড়ে ধরে রাখবার জন্য এত আপনারা উদ্গ্রীব কেন? প্রথমত হচ্ছে আমার সহ-আলোচক এনসিপির সম্মানিত যুগ্ম সদস্য সচিব যেটি বললেন যে আপনি ওনাকে জিজ্ঞেস করেছিলেন ক্লান্ত কিনা অনেকগুলো বিষয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি 5 তারিখের পরে আমরা আসলে একটু ক্লান্তই বটে। এসব কারণে ক্লান্ত, কারণ হচ্ছে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, সংবিধানে জুলাই সনদকে অন্তর্ভুক্ত করা, যাবতীয় কার্যাবলীকে ওনারা যেভাবে আলাপ আলোচনা করেছেন, প্রতিটি বিষয়কে একটা জগাখিচুড়ি অবস্থা তৈরি করেছেন, এগুলো শুনতে শুনতে আমরা কিছুটা আসলে ক্লান্তই বটে। শুনতে হ্যাঁ, ক্লান্ত যে ওনাদের মুখে ওনারা যে পদ্ধতিগুলো অবলম্বন করে সংবিধান সংস্কার করতে চাচ্ছেন, এটাতে আমরা একটু ক্লান্ত। আর যখন সংস্কারের প্রশ্ন আসে তার মানে তো এই সংবিধান রেখেই সংস্কার করতে হবে। হ্যাঁ, এটা আমি আসতেছি। আর আরেকটি ওনারা বলছেন যে ওনাদের ডাকে, একটু উনি বলেছিলেন ওনাদের ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে নেমে এসেছিল, এটি সত্য, কিন্তু তখন কিন্তু ওনারা পলিটিক্যাল পার্টি ছিলেন না। আমরা দেখেছি ওনারা পলিটিক্যাল পার্টি ফর্ম করার পরে ওনারা ডেকেছিলেন, কিন্তু যতজন ক্যামেরাম্যান, যতজন সাংবাদিক উপস্থিত হয়েছেন তার থেকে কম কিন্তু লোকজন উপস্থিত হয়েছেন। সুতরাং এখনকার বাস্তবতা কিন্তু আলাদা। আজকে আপনি দেখেন যে সংসদে অনেকগুলো বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে। এই আলাপ আলোচনাগুলো থেকে আমি স্পষ্টত যেটি মনে করি সেটি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ এই আলোচনাতে এক ধরনের, আমি মনে করি একদম ক্লান্ত। এই জন্য ক্লান্ত আমি একটু বলি, সেটি হচ্ছে সাধারণ মানুষ আসলে বুঝতেছে না যে এনসিপি আসলে কি করতে চাচ্ছে, সেগুলো সাধারণ মানুষ বুঝতেছে না। একদম সহজ করে যদি আমরা বলি যে ধরুন বাংলাদেশের এখন যে সংবিধান যেটি রয়েছে সেখানে জুলাই সনদের যে বিষয়গুলোকে আরোপিত করার জন্য মানে প্রচেষ্টা চলমান রয়েছে, বিএনপি বলেছে 2-1টি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহকারে যেগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করব, বা এনসিপি চাচ্ছে পুরো বিষয়টা ইমপ্লিমেন্ট করব। সেটি একদম সহজ করে যদি বলি সেটি হচ্ছে যে এনসিপি চাচ্ছে বাংলাদেশের এখন যেরকম একটি সংসদ চলমান আছে এটির আরেকটি প্যারালাল, আরেকটি তারা সংস্কার পরিষদ গঠন করবেন। মানে এটির কি আদৌ কোনো দরকার রয়েছে? কিন্তু আমরা যেটি বিএনপির পক্ষ থেকে না, বিএনপি যেটি চাচ্ছে যে সংবিধানের যে বিষয়গুলো আমাদেরকে খুনি হাসিনাকে এরকম একটি অরাজক পরিস্থিতি তৈরি করছে, স্বৈরাচার হিসাবে নিজেকে তৈরি করার ছিল, সেগুলোকে বাদ দেওয়ার জন্য জুলাই সনদ যাবতীয় বিষয় যদি আমরা সেখানে এস্টাবলিশ করতে চাই, তাহলে আমরা তো প্রচলিত ধারায় অর্থাৎ সংবিধান যেভাবে আমরা সংশোধন করি সেভাবেও করা সম্ভব হচ্ছে। মানে আপনার কাছে কি মনে হয় যে এই দাবি করতে গিয়ে তরুণ প্রজন্মের যারা রাজনীতিক আছেন, আপনি পার্সোনালি নিয়েন না, কিছু কিছু ক্ষেত্রে আপনারা সংবিধানের বাইরে চলে যাচ্ছেন? না, তা তো যাচ্ছেই, যেটি গতকাল আমরা এনসিপির সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হান্নান মাসুদের বক্তব্য থেকে আমরা যেটি খেয়াল করলাম, তিনি বলেছেন 72 সংবিধানের বিষয়ে তিনি তার যে বক্তব্য দিয়েছেন, তিনি জেনজির কথা বলেছেন, কিন্তু অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছিলেন যে জেনজিদের যে প্রতিক্রিয়া সংবিধানের বিষয়ে সেটির প্রতিক্রিয়া হান্নান মাসুদ মিসকোট করেছেন। বরং 72 সংবিধান নিয়ে জামাত ইসলাম যেরকম করে গত 50 বছর ধরে বলে আসতেছিল সেটি হান্নান মাসুদ এনসিপির পক্ষ থেকে সেটি করেছে বলে গতকালে আমি লিখেছি আমি হতে পারে না, একই স্পিরিট তো তার মানে হচ্ছে 50 বছরে জামাত ইসলাম যা যা বলতেছিল গতকাল হান্নান মাসুদ সেটাই বলেছেন, কিন্তু হান্নান মাসুদ বলেছেন যে এটা নাকি জেনজিদের প্রতিক্রিয়া। আমি মনে করি এটি কোনোভাবে জেনজিদের প্রতিক্রিয়া এবং জামাত ইসলামী বা বিরোধী দল যদি বলি এরা কি একই? না, আমি তো একই মনে করি না। তাহলে কি জেনজি না বুঝে এই কথাগুলো বলছে? না, জেনজিরা যেটি মনে করে সেটা হান্নান মাসুদ বলেছেন যে এটি জেনজিদের প্রতিক্রিয়া। আমি মনে করি এটি জেনজিদের প্রতিক্রিয়া নয় বলে আমি মনে করি। হ্যাঁ, এটি জামাত ইসলামের প্রতিক্রিয়া। হান্নান মাসুদ নিজেই
তাদের প্রতিনিধি হয়ে এনসিপি এটি বলেছেন বলে আমার মনে হয়। তাদের তো একটি রাজনৈতিক সমঝোতার জোটও আছে, তো বললে দোষেরই বাকি না, দোষ আমি বলছি না। তাহলে এনসিপি যে একটা, আমরা যে এনসিপিকে যেভাবে দেখতে চেয়েছি, যে তারা একটা লিবারাল ডেমোক্রেসিতে থাকবে, তারা একটা মধ্যপন্থা অবলম্বন করবে, তারা যেরকম করে সরকার রাজনৈতিক দল গঠন করার সময় তারা বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মডেলে বিএনপি করেছে তারাও সেম মডেলে এনসিপিকে দেখতে চান, কিন্তু আমরা ধীরে ধীরে তো সেটাই দেখছি না। বরং তারা এখন যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন, বরং সেটি জামাত থেকে অনেক বেশি এক্সট্রিম হয়ে যাচ্ছে, আরো বেশি উগ্রতার দিকে যাচ্ছে দিন দিন এনসিপি। এরকম করে চললে তো এনসিপি রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি জামাতের পেটের মধ্যে ঢুকে নিজে বিলীন হওয়ার এক ধরনের সমূহ সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। আদৌ কি বিলীন হবেন আপনারা? আপনাদের নিজস্ব কোনো পলিটিক্যাল ইডিওলজি বা ফিলোসফি আপনারা কি দাঁড় করতে পারেননি? আচ্ছা, নাসির ভাই বলছিলেন যে এনসিপির যে আচরণ, যে আপনারা কি পেটের মধ্যে কথাবার্তা, ঢুকে গেছেন কিনা? বলছি, আমি তো উত্তরটা দিচ্ছি, আপনি উত্তরটা দিতে দেন, আমি তাইলে বলতে পারবো। প্লিজ। উনি বলছিলেন যে আমরা জামাতের চেয়ে বেশি আমরা বক্তব্য প্রদান করছি, যেটা ওনাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে না, এইটাই তো উনি বলতে চেয়েছেন না? আবার উনি একই সাথে বলছেন যে জামাতের মনে হচ্ছে না বলেননি, উনি বলেছে আপনাদের কথা শুনে ওটা মনে হয়, আমার মনে হচ্ছে। আচ্ছা, এরপরে উনি বলেছেন, একই সাথে উনি বললেন যে জামাতের পেটে ঢুকে গিয়েছে। তা আমরা যদি বেশি চিল্লাই এবং আমরা যদি আমাদের রাজনীতিটা করি এবং আমরা যদি আমাদের বয়ানটা স্ট্যাবলিশ করি যেটা মানুষের কথাকে রিফ্লেক্ট করে, তাহলে আমরা জামাতের পেটে কি করে ঢুকলাম? আমরা তো তাহলে বিরোধী দল হিসাবে আমরাই নিজেদের অবস্থানকে স্পষ্ট করছি না। বরং আমার এক টাইমস মনে হয় যে ওই যে জামাত এবং বিএনপির 21 বছরের সংসার, ওই 21 বছরের সংসারের যে একটা আবেগ, ওই আবেগটা এখনো যায় নাই। একটা জামাত এবং বিএনপির, হ্যাঁ, ওই আবেগটা যায় নাই বলেই এনসিপি খেই হারাচ্ছে। আবেগটা যায় নাই বলেই জামাত কোনো কিছু বললে ওনারা হয় ওটাকে নেগেটিভলি নেয় না বা ওনাদের কাছে ওটা খারাপ লাগে না, অথবা জামাত সঠিকভাবে বিএনপির এই কর্মকাণ্ডগুলোকে সমালোচনা করতে পারছে না। সুতরাং এনসিপি আসলে স্বতন্ত্রভাবে দাঁড়াচ্ছে এবং এনসিপি বিরোধী রাজনীতিটা ভালোভাবে করছে। আরেকটা জিনিস আমি বলি, আরেকটা জিনিস বলি, সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা কি জানেন? ওই যে উনারা সব একই সুরে বলছে যেটা জামাতের বয়ান, যে ৭২-এর সংবিধান চায় না, জামাত যেহেতু বাংলাদেশের বিপক্ষে ছিল পাকিস্তানের সাথে যুদ্ধের সময়, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় জামাতের অবস্থানটা ভিন্ন ছিল বলে জামাত চায় না, তাহলে সেই একই কারণে আমরা জামাতের বয়ানের কথা বলছি। হায় আল্লাহ, তাহলে খালেদা জিয়া, আমরা তো জেনজিরা খালেদা জিয়াকে ভালোবাসি, আমরা উনাকে সমর্থন করি, উনাকে ফলো করি, উনি বলেছিলেন এই সংবিধান ছুড়ে দিতে, তাহলে উনাকে এত বড় অসম্মান করার কারণ কি? উনি কি জামাত করতো না? জামাত উনাকে, শুধু জামাতই উনাকে ধারণ করেছে, আর কেউ বিএনপি খুদ বেগম জিয়াকে ধারণ করতে পারছে না। আবার সংবিধান পরিবর্তনের বিষয়টায় একটা লাইন বলি, সংবিধান পরিবর্তনের জায়গায় আমি একটু বলি আপু, আমি একটু বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের ছুঁড়ে ফেলার কথা যে বিষয়টি আসলে অ্যাড্রেস করেছেন, এটা জামাত ইসলাম এটির অর্ধেক অংশ বলে থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন সংবিধানের ওই অংশটুকু, যে অংশটুকুতে অন্তর্ভুক্ত করে আওয়ামী লীগ খুনি হাসিনাকে 3টি জাতীয় নির্বাচনে অবৈধভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে এরকম একটি অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করেছিল, একনায়কতন্ত্র তৈরি করেছিল, সংবিধানে যে বিষয়গুলোকে আওয়ামী লীগ গত 3টি অবৈধ সংসদে অন্তর্ভুক্ত করেছিল সেগুলো ছুঁড়ে ফেলার কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন। আমরা সেগুলোই এখন সংযোজন বিয়োজনের জন্য আমি মনে করি জুলাই সনদ বা নোট অফ ডিসেন্ট সহকারে সেগুলো আলাপ আলোচনা করা যেতে পারে। কিন্তু ওনারা গত কয়েকদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই বক্তব্যটিকে ভুলভাবে মিসকোট করছেন, যে পুরো সংবিধান করছেন। আমি মনে হয় যে আপুকে বুঝাইতে পেরেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংবিধানের যে বিষয়গুলো সেগুলো স্পেসিফিক করে আপনারা আপনাদের দুজনের কাছ থেকেই শুনবো। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল, প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল, প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। তো যেই কথাটা বলছিলাম যে ধরেন একতরফাভাবে এবং আউটরাইট নাকচ যখন করতে চাই যে এই যে গণভোট অধ্যাদেশ আপনি র্যাটিফাই করবেন না, শুধু এইটা না, ভাই বলছিলেন যে
বিএনপি সংস্কারের পক্ষে। এই যে 133টা অধ্যাদেশ, আপনি জানেন ঠিক কোন কোন অধ্যাদেশগুলো বিএনপি র্যাটিফাই করতে চায় না? মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ হয়েছিল, যেই অধ্যাদেশ মানবাধিকার কমিশনকে আরো মোর ইন্ডিপেন্ডেন্টলি এনকোয়ারি করার সুযোগ দেয়, সেই সুযোগটা নষ্ট হয়ে যাবে যদি না এই মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশটা র্যাটিফাইড না হয়। আপনি জানেন ঠিক কোন অধ্যাদেশটা বিএনপি র্যাটিফাই করতে চায় না? ওই যে নারী নির্যাতনের জন্য যে আইনটা সংশোধন হয়েছিল, সেই আইনটা বিএনপি র্যাটিফাই করতে চায় না। তাহলে আপনি যদি বলেন যে বিএনপি সংস্কারের পক্ষে, আপনি সংবিধান সংস্কারের কথা খালি আমরা না হয় বলি যে সংবিধান সংস্কার বলি দেখে আমরা খারাপ, কিন্তু এই যে 133টা অধ্যাদেশের মধ্যে যেই অধ্যাদেশগুলো বিএনপি র্যাটিফাই করতে চাচ্ছে না, আইনি বৈধতা, আইনের রূপ দিতে চাচ্ছে না, সেইগুলোর বিষয়ে ধরেন ওইটা একটা কমিশন করছে, ওই কমিশনে মানে বিরোধী দল থেকে কোনো আইনজীবী নাই, দুঃখজনকভাবে। না না, নাই বলতে তো আপনাদের বিরোধী দলে কোনো সংসদ আইনজীবী হয় নাই, তো আমরা কোত্থেকে দেব ভাই? এটা আমি আইনজীবী তো আছে, কই আছে একটু বলেন। ব্যারিস্টার নাজিব মোমেন আছে জামাতের, আক্তার হোসেন একজন আইনের ছাত্র ছিলেন, আপনাকে বলি আইনজীবী আছে, আমাকে কিন্তু 30 সেকেন্ড বলতে ওই দেন। কমিটিতে নাই। আচ্ছা 30 আপনার সেকেন্ড সময় আসলে বলেন প্লিজ, 30 সেকেন্ড বলতে দেন। আমাদের আপনার সময় আসবে, একজন তরুণ আপনার সময়। আইনজীবী দেখেন আমাদের হাবিব আজকে বলেছিল, দেখেন এখানে আপনি শেষ করেন 30 সেকেন্ড আপনি বলেন, আপনার সময় আসবে, আপনি বলেন, আপনি আমার দেশি মানুষ, আপনি সময় পাবেন, আপনি বলেন, আমি শেষ করে দিচ্ছি। তো এই যে ধরেন মেজর এবং বেসিক জায়গাগুলোতে যখন বিএনপি সংস্কার চায় না এবং সেগুলোকে আইনের রূপ দিতে চায় না, তখন তাদের উপর আস্থা রাখা খুব কঠিন হয়ে যায়। এবং তখন শুধু সালাউদ্দিন সাহেবের উপর যে আমরা ক্ষিপ্ত হয়ে এই বক্তব্য দিচ্ছি, ব্যাপারটা এরকম না। দলীয়ভাবে গোটা বিএনপির ওনাদের উপরেই আপনার যে আস্থা অবস্থান হারিয়েছে। না, জনাব আজকে দেখেন সারাদিন সংবিধান সংস্কার, গণভোট এগুলো নিয়ে আলোচনা হলো, কিন্তু জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, আমরা তো চেয়েছিলাম উনি দুটো শব্দ বলুক, উনি একটা শব্দও বললেন না। আহা, মানে আপনার বিস্মিত এটাতে? এই না না, আমরা তো উনাকে আরো মোর ভিজিলেন্ট চাই, আমরা তো প্রক্সি প্রধানমন্ত্রীর কথা শুনতে চাই না। উনি কি তাহলে প্রক্সি প্রধানমন্ত্রীর কথা শুনবো কেন? আর উনি অ্যাবসেন্ট হইলে না প্রক্সি প্রধানমন্ত্রী নিয়োগ সালাউদ্দিন দিবে, আহমেদ আগে কি প্রক্সি প্রক্সি প্রধানমন্ত্রী নিয়োগ প্রধানমন্ত্রী দেয় মনে কেন? হচ্ছে আপনার? আচ্ছা দেখেন, প্রথমে ভাই একটা কথা একটু বলছিলেন যে ছোট আমরা করতে হবে। সংবিধান সংস্কারের কথা বললে উনারা এখন টায়ার্ড ফিল করে। জানেন মানুষ, উনারা হয়তো দলীয়ভাবে দলীয় সিদ্ধান্ত আর আমাদের কথার কনফ্লিক্ট হচ্ছে দেখে ওনারা টায়ার্ড ফিল করছেন, কিন্তু আসলে মানুষ কি নিয়ে টায়ার্ড জানেন? যখন এই পেট্রোল পাম্প, এই যে আপনার অফিসে আসতে আসতে পেট্রোল পাম্পের লম্বা লাইনে অনেকক্ষণ জ্যাম লেগেছে, কারণ বাংলাদেশ তেল গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেও ভাই বলছিলেন আলোচনা করা উচিত। তেল আমদানি আমরা করি, 30% লাগে না। ভাই একটু আগে বলছিলেন তেল রপ্তানি করার বিষয়ে, মোর রপ্তানি করার বিষয়ে, তেল গ্যাস রপ্তানি করার বিষয়ে আলাপ করার বিষয়ে, অথচ বাংলাদেশের সমস্ত পেট্রোল পাম্পগুলো, গ্যাস পাম্পগুলোতে আপনি যান, দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা লাইন, এবং ওনারা আউটরাইট নাকচ করে দেয় যে না এই ধরনের কোনো সংকট নাই। পরে অনুসন্ধানী তদন্তে বের হয়ে আসলো যে যেই গাড়িগুলোতে করে তেল গ্যাস ট্রাভেলড হয়, যেগুলো কমিউটেড হয়, সেই গাড়িগুলো কোন কোন জায়গায় থেমে, সেগুলো কোন কাদের সিন্ডিকেট, এগুলো কে কথা বলবে, কে থামাবে, এগুলো কার দায়িত্ব? এগুলো মানুষ কখন হয়রান হচ্ছে জানেন, কখন টায়ার্ড ফিল করছে জানেন? যখন ঈদ যাত্রা থেকে ফেরত আসতে 394 জন বা 374 জন, 84 জন, আচ্ছা 384 জন মানুষ নিহত হয়, এবং আমাদের রোড অ্যাক্সিডেন্ট তো আমেরিকাতেও হয়। হাসতে হাসতে রোড অ্যাক্সিডেন্ট, আমেরিকায় এই ধরনের রোড অ্যাক্সিডেন্ট হইলে সড়কমন্ত্রী দৌড় দেয়া একটা দৌড় দেয়া যায়, ওইখানে যায়া নাকে খত দেয়, নাইলে তারা রিজাইন করে। আর উনি প্রেসে মুচকি হাসতে হাসতে বলে মানুষ স্বস্তিতে ঈদ করে বাড়ি ফিরছে। আমরা মানুষ তখন টায়ার্ড হয়। একটু শুনতে চাচ্ছি। প্রথমত হচ্ছে আপু যেটি বললেন যে সংসদীয় যে কমিটিগুলো, একটা যে কমিটি গঠিত হয়েছে অধ্যাদেশগুলো পর্যালোচনা করার জন্য, সেখানে বলছেন যে জামাত ইসলাম বা এনসিপি থেকে যাদেরকে নেওয়া হয়েছে তারা আইনজীবী না, মানে এরকমই বলতে চেয়েছেন। তো এটি তো সরকার বা বিএনপি ঠিক করে দেয়নি, অর্থাৎ এনসিপি বা জামাতের থেকে এখানে দক্ষ কোনো আইনজীবী সংসদ সদস্য নির্বাচিত হয়নি, আইন বুঝেন, আইন জানেন এরকম কোনো আইনজীবীকে তারা নমিনেশনে আসলে সেভাবে দেয়নি, বা তারা জিততে পারেনি। তা আমি যেটা তখন ওনাকে বলতে চেয়েছিলাম যে আমাদের একজন হচ্ছে তরুণ আইনজীবী আজকেই
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন যে এই যে অধ্যাদেশগুলো বোঝা, আইন কারণগুলো বোঝার জন্য জামাত ইসলাম বা এনসিপির মধ্যে আদৌ কোনো আইনজীবী আসলে নেই। আচ্ছা, আপনি যার কথা বলছেন উনি কত তারিখে আইনজীবী হিসেবে লাইসেন্স পেয়েছেন? সেজন্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন তার নাম কি এবং উনি কবে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন? আপনাকে এখনই দেখাতে পারবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আমি বলতে তারিখটা একটু আগে তার নাম বলেছেন, হাবিবুর রহমান। হ্যাঁ, উনি কত তারিখে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন? কত তারিখে পাওয়ার বিষয় না, সে কি বলেছে? না, সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে তাল গাছের থেকে ওই ইয়া গাছ, ওই যে মাটির থেকে চারা গাছ মাত্র বাইরে হয়েছে, এটা হইলো বড়, বুঝছেন? শুক্রে এনরোলমেন্টের ডেটের উপরে কি জানা এক মাসও হয় নাই সে আইনজীবী হইছে, তার কথাই উনি বলতেছেন। না আপু, জামাত ইসলামের ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন, সম্ভবত উনার পুরো নাম, ব্যারিস্টার আরমান আছেন, উনারা দুইজনই ব্যারিস্টার। উনারা আইনজীবী না? উনারা ভালো আইনজীবী না? আমাদের এখানে আক্তার হোসেন আছে, উনি আইনজীবী না? শুনেন, আমি একটু বলি, ভালো আইনজীবী খারাপ আইনজীবী এটা তো ব্যাখ্যা দিয়ে আপনি একটা কালকে মাত্র এক সপ্তাহ হয় নাই যে ছেলে আইনজীবী হইছে, আমি আপনাকে বলি ভালো আইনজীবী খারাপ আইনজীবী এটা তো মেজারমেন্ট আমাদের দায়িত্ব। এই কথা যদি ব্যারিস্টার আমরা বলতেছি যে এনরোলমেন্ট যদি সে এনরোলমেন্ট সূত্রে যদি সে তরুণ হয় তাহলে সে কম হয় না ভাই। আইনজীবী হইতে হলে আপনার প্র্যাকটিস লাগে। তার কথা কি ভুল? বললাম তো, আইনজীবী হইতে হলে প্র্যাকটিস লাগে। না, ওই আইনজীবী যেটি বলেছেন সে ভুল। আমি একটু বলি, আপু নিজেই বলেছেন যে ওই সংসদীয় কমিটিতে যাদেরকে রাখা হয়েছে বিরোধী দল থেকে তারা ভালো আইনজীবী না। এখন ভালো আইনজীবী না, ওই কমিটিতে আইনজীবী মনোনয়ন দেওয়ার ব্যর্থতা, জোটের ব্যর্থতা। কেন আপনারা আইনজীবী দিতে পারেন এই কথাটা ভুল। না, কেন আইনজীবী দিতে পারেন নাই ওই সংসদীয় কমিটিতে, সেটা তো আপনাদের ব্যর্থতা। সেজন্য আমি বলেছিলাম জোটের সিদ্ধান্তে ভুল। সেজন্য আমি বলেছিলাম তো ভালো আইনজীবী তো আপনাদের আসে নাই সংসদে, সেই কথা বলেছিলাম। এটা একটা বিষয়। আর আরেকটি কথা উনি বলেছেন যে সংসদের যিনি নেতা প্রধানমন্ত্রী কেন কথা বলেন না? সংসদের নেতাকে প্রতিদিন কথা বলবেন নাকি? সালাউদ্দিন আহমেদকে প্রক্সি প্রধানমন্ত্রী বলছেন। সেটা ওনার ব্যক্তিগত মত। প্রধানমন্ত্রী তো প্রতিদিন কথা বলবেন না, এটা সংসদীয় রীতিতে চলে না যে প্রতিদিন উনি কথা বলবেন। উনি প্রতিদিন কথা বলবেন কেন? উনি সংসদ নেতা হিসাবে উনি শুরুতে বক্তব্য দিয়েছেন যেদিন, আর উনি সংসদ নেতা হিসেবে সর্বশেষ বক্তব্য দিবেন। এটাই তো আমরা। উনি কি প্রত্যেক বিষয়ে দলের অবস্থান, সরকারের অবস্থান ব্যাখ্যা করবেন নাকি? এদিকে আপনি দেখেছেন পূর্বে? না আবেগতাড়িতভাবে বলেছি যে আমরা একটা উনি কেন বলবে না? শুনতে চাই যে উনি আমি জুলাই আবেগ দিয়ে কি সরকার বা সংসদ চলে? না, আমাদের প্রধানমন্ত্রী তো, উনি তো আমাদের অভিভাবক, দেশের অভিভাবক। অনেক আবেগের জায়গা ওঠে। বলুক না, উনি তো বলেছেন মানে হ্যাঁ প্রধানমন্ত্রী পদটা প্রজন্মের কাছে আবেগের জায়গা, তাই তো? উনি তো দলীয় বলে আমি মনে করি উনি অবশ্যই বলবেন, উনি দলীয় না। উনি অবশ্যই বলবেন ওনার সমাপনী বক্তব্যে, অবশ্যই উনি সরকার দলের যে অবজারভেশনগুলো, সামগ্রিক বিচার বিশ্লেষণগুলো উনি অবশ্যই কথা বলবে। সেজন্য অপেক্ষা করতে হবে আমি মনে করি। আর সর্বশেষ একটি বিষয় যেটি বললেন সেটি হচ্ছে উনি বলেছেন যে এই যে পেট্রোল পাম্পগুলোতে এই যে লাইন, এটি সত্য, এটি তো গ্লোবাল ক্রাইসিস, এটা তো সরকারের কোনো ক্রাইসিস না। অনেক দেশে, এই যে এশিয়ার অনেক দেশে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, সরকারি ছুটি দেওয়া হয়েছে, আমাদের দেশে এগুলো ভাবছে। সরকারের বয়স 44 দিন আর ক্রাইসিসের বয়স 33 দিন। আমি মনে করি এগুলো নিয়ে বিরোধী দল সরকারের সাথে আলাপ আলোচনা করতে পারে কিভাবে এটি সমাধান করতে পারে। তেলের সমস্যা তো আপুর যেরকম হচ্ছে আমারও হচ্ছে, আপনারও হচ্ছে না? তো এটি তো সামগ্রিক একটি সমস্যা, এটি আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করতে হবে। এখন আপনি যদি বলেন পেট্রোল পাম্পে কেন তোল দিতে পারছে না, এটি সরকারের ব্যর্থতা, এটি বললে এটি খুব দুঃখজনক হবে। আমরা বিরতির পর আবারো শুনবো, আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরতে চাই। এটা ব্যর্থতা বলছি। দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ, যাচ্ছি সরাসরি আলোচনায়। নাসিরউদ্দিন নাসির, আপনার কাছ থেকে আলোচনা শুনতে যাচ্ছি ছোট্ট করে। আচ্ছা, আমরা আজকে সারাদিন এবং গতকালও যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি সব থেকে বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য, যেটি উনি বলেছিলেন সংবিধান ছুঁড়ে ফেলা হবে। কিন্তু আমার কাছে মনে হয় কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে যে সব মানুষ সংবিধান বোঝে আর কিছু বোঝে না। এটির আসলে প্রেক্ষাপটটি আপনাকে বলতে হবে। 2009 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগ যেবার সরকার গঠন করলো, সেবার আপনি জানেন তার পরপরই তারা পঞ্চদশ সংশোধনী মাধ্যমে পুরো সংবিধানটা আওয়ামী লীগকরণ করেছিল। তার পরিপ্রেক্ষিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে সংবিধানের সে অংশটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, পুরো সংবিধানের কথা বলেননি। হয়তো কথা পুরো বক্তব্য পড়লে হয়তো বা শুনলে বোঝা যেত। সে বক্তব্যকে গত
3 দিন ধরে এটি আলোচিত হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছে, সে সংবিধানকে বিএনপি আটকে ধরে রেখেছে বা সেই সংবিধানকে বিএনপি এখন অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, এরকম কথাবার্তা বলা হচ্ছে। আমি সেজন্য এটি বলছি যে শুধুমাত্র প্রধানমন্ত্রী দাবি করেছেন সালাউদ্দিন না, আহমেদ। সেটি সার্কুলার জারি হয়েছে, খুবই কি বলেন দুঃখজনক। ভাই? আমি এটি মিথ্যা বলছি? খুবই দুঃখজনক। সার্কুলার জারি হয়েছে না, তো। সেটি খুবই দুঃখজনক এই জন্য যে আমাদের দলের পক্ষ থেকে যেহেতু সংবিধান সংস্কার পরিষদ যেটি গঠিত হয়েছিল সরকার গঠিত হওয়ার আগে, উনি সেখানে ডিল যেহেতু করেছিলেন। দলের প্রতিনিধি হিসেবে জনাব সালাউদ্দিন ভাই ছিলেন, সেজন্য দুই একটি বিষয়ে তিনি হয়তো কথা বলেন, কিন্তু সেটি কোনোভাবে আমি মনে করি এই যে পক্সি প্রধানমন্ত্রী বলে এরকম এই যে একটি ভুল ব্যাখ্যা অবতারণ করছে, এটি আমি মনে করি এটি জনগণকে এক ধরনের বিভ্রান্তর, এক ধরনের প্রচারণা বলে আমি মনে করি। আমি আবারও বলছি, মানে আলাপ tagging আলোচনা, বলবেন? হ্যাঁ, এটি আলাপ আলোচনা, সংসদ যেহেতু চলমান রয়েছে, আমরা 2000-এরও বেশি মানুষের জীবনের বিনিময়ে যে সংসদ চলমান আছে, এই সংসদ মানুষ এখন রাস্তাঘাটে সংসদ দেখছে, যেটি 17 বছর ধরে কেউ দেখতো না। যে সংসদে কি হচ্ছে না হচ্ছে মানুষের কোনো আগ্রহ ছিল না। আমি মনে করি এখনকার সংসদ প্রাণবন্ত হচ্ছে, প্রতিটি বিষয়ে আলাপ আলোচনা চলছে, বিতর্ক চলছে। আমি মনে করি এই বিতর্কের মাধ্যমে সরকার এবং বিরোধী দল একটি ঐক্যমত্য জায়গায় পৌঁছবে বলে আমি বিশ্বাস করি, এবং সেখানে আমাদের জুলাই সনদ যেটি কার্যকরভাবে সাংবিধানিকভাবে আমি মনে করি এটি লিপিবদ্ধ হবে বলে আমি বিশ্বাস রাখি। আসলে সরকার এবং বিরোধী দল পরস্পর সংসদে আলোচনার মাধ্যমে জুলাই স্পিরিটকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা তো আমরাও করি, নাসিরও ব্যক্ত করলেন। আপনারা এই জায়গাটিতে হতাশ কেন? ছোট্ট করে আমরা শেষ করি। না, হতাশ না, আমরা আশাবাদী যে আলোচনার মাধ্যমে সমাধান আসবে এবং কিন্তু আপনারা তো রাজপথে যেতে চাচ্ছেন। নির্বাচনে অবশ্যই বলবো এটা। আপনি যদি আউটরাইট নাকচ করে দেন তাহলে তো আমাকে এই কথাই বলতে হবে। আপনি যদি বলেন যে আলোচনা করব, যেটা স্পিকার বলেছেন যে সময় দেয়া হলো, আলোচনা হবে এবং জনরায়ের পক্ষে যখন সরকারি দল যখন জনরায়ের পক্ষে আসবে তখন অবশ্যই আলোচনার টেবিলে এই সমস্যার সমাধান উত্তরণ হবে। ভাই বলেছিলেন যে তেল গ্যাস সংকট নিয়ে আমরা আলাপ করি নাই। কে বললো আলাপ করি নাই? আমরা অবশ্যই আলাপ করেছি এবং আমরা যেই জায়গাটায় আমাদের ক্ষোভের জায়গা সেটা হচ্ছে এই যে সংকট, ধরেন নির্বাচনের সাথে সাথেই কিন্তু রোজা আসলো, সরকারকে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে না? এবং সামগ্রিকভাবে বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকার অবশ্যই বড় বড় চ্যালেঞ্জ ফেস করছে, এটা তো আমরা অ্যাকনলেজ করি। আমরা এই জন্য ছায়া মন্ত্রিসভা করতে চেয়েছি, সরকারকে সর্বক্ষণ সমালোচনা করার জন্য না, সহযোগিতাও করার জন্য। এই যে খাল খনন কর্মসূচি, আমি তো বলেছি যে খাল খনন কর্মসূচিতে আমাদের তো পয়সা নাই, প্রয়োজন হলে আমাদের ছেলেরা মাঠে নেমে যাবে, অবশ্যই আমি দরকার হলে কোদাল নিয়ে নেমে যাব খাল খনন কর্মসূচি। আমি খালি একেবারে এক বাক্যে, আমার ছায়া কোনো মন্ত্রিসভা আপত্তি নাই, গঠিত হবে, সেই আমার কোনো আপত্তি নাই সহযোগিতা করতে, কিন্তু ওই যে আমি যেটা বলছিলাম যে তেল গ্যাস সংকট নিয়ে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় উনি এই সমস্যাটা অ্যাকনলেজ না করে উনি আউটরাইট নাকচ করে দিচ্ছেন, ওই জায়গাটায় দুঃখটা। যে ছায়া মন্ত্রিসভা যে এনসিপি করতে চেয়েছে সেই মন্ত্রীদের পিএস থাকবে কিনা এটি আপু পরবর্তী নিশ্চয়ই থাকবে না, পরবর্তীতে বলে যাবেন বলে আমি বিশ্বাস করি। আমরা আলোচনা শুনবো। নাসিরউদ্দিন নাসির, আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাদের দুজনকেই। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ। আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।